বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা, কি ভাবছে নরেন্দ্র মোদী সরকার। গণবিপ্লবের মুখে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সঙ্গে রয়েছে তার ছোট বোন শেখ রেহানাও। পদত্যাগ করে পালানোর দিনটি ছিল গত 5 আগস্ট। এরপর দেশটিতে অবস্থানের 45 দিন পার হয়ে গেছে। এখন শেখ হাসিনা ভারতে তার সমস্ত ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। এখন শেখ হাসিনা ভারতে উদ্বাস্ত হিসেবে রয়েছে। কি ভাবছে শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদী, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব, 3 পার্বত্য জেলায় সংঘর্ষের সূত্রপাত যেখান থেকে, জানালো আইএসপিআর। 3 পার্বত্য জেলায় সংঘর্ষ নিয়ে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শুক্রবার 20 সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর জানায়, গত বুধবার 18 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মূলত উপজাতিদের সঙ্গে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ। খাগড়াছড়ি দিঘিনালায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতা। আজ দুপুর 12টার দিকে বিক্ষুব্ধ যুম্ম জনতার ব্যানারে কয়েক শতাধিক মানুষ এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জানিয়ে দিব, 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান উপদেষ্টার। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে বিএনপি, জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি গঠন। অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। এই সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানিয়ে দিব, উপদেষ্টাদের আয় এবং সম্পদের হিসাব জমা দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় এবং সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা, কি ভাবছে মোদী সরকার। গণবিপ্লবের মুখে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। পদত্যাগ করে পালানোর দিনটি ছিল গত 5 আগস্ট। এরপর দেশটিতে অবস্থানের 45 দিন পার হল হাসিনার। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে 1.5 মাস অর্থাৎ 45 দিন বৈধভাবে অবস্থানের কথা ছিল শেখ হাসিনার। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বলে জানা যায়। সেই হিসেবে ওই 45 দিন বৈধ ছিল কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে হাসিনা পালিয়ে যাওয়া থেকে ভারতের পক্ষে তাকে নিয়ে খুব অল্প কথা বলা হয়েছে। গত 6 আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছেন। এরপর গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বাংলাদেশের বিষয়ে দেশটি কি করছে এবং তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে অভিমত জানালেও শেখ হাসিনার বিষয়ে মুখ খুলেনি ভারত। এদিকে 9 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় আরেকটি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার প্রায় 1 মাস পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন বলেছে যে তারা সহিংস বিক্ষোভের পর গত মাসে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনতে আইনি প্রক্রিয়া শুরু করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম
সাংবাদিকদের বলেন, প্রধান অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে, আমরা তাকে ফিরে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলার পর তিনি দেশে ফিরবেন বা ফিরতে পারবেন বা ফেরানো যাবে এমন প্রশ্ন ওঠে নানা মাধ্যমে। যদিও আইসিটি প্রধান প্রসিকিউটর ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ প্রত্যার্পণ চুক্তি রয়েছে, যা 2013 সালে স্বাক্ষরিত হয়েছিল। 3 পার্বত্য জেলায় সংঘর্ষের সূত্রপাত, যেখান থেকে জানালো আইএসপিআর। 3 পার্বত্য জেলায় সংঘর্ষ নিয়ে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শুক্রবার 20 সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এসব তথ্য জানিয়েছে। খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন 30 নামে এক যুবক নিহত হন। পরবর্তীতে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেলে দিঘিনালা কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দিঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ মূল এর সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা করে 2020 থেকে 30 রাউন্ড গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। আইএসপিআর আরও জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের 6 জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা, পানছড়ি ও আশপাশের এলাকাসমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতি আরও উত্তেজনাকর করে তোলে। দ্রুততার সঙ্গে খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 19 সেপ্টেম্বর রাতে 10টা থেকে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ দিতে বলা হয়েছে। একই রাতে খাগড়াছড়ি জোনের একটি টহল দল 10:30টায় একজন মুমূর্ষু রোগীকে হস্তান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছলে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ মূলের নেতৃত্বে বাধা সৃষ্টি করে। এ সময় ইউপিডিএফ এর মূল সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে এবং আত্মরক্ষাতে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এ গোলাগুলির ঘটনায় 3 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। আইএসপিআর জানিয়েছে, এই ঘটনার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্থানীয় উচ্ছৃঙ্খল জনসাধারণ কয়েকজন যুবকের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর হামলা ও লাঠিপেটা করে। সেই সঙ্গে উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ মূলের নেতৃত্বে ফায়ার ব্রিগেডের অফিসে ভাঙচুর চালায়। শুক্রবার সকালে পিসিজেএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সদরে সংঘাত বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙামাটি জিমনেশিয়াম এলাকায় সমবেত হয়। এ সময় 800 থেকে 1000 জন উত্তেজিত সাধারণ একটি মিছিল বের করে বনরূপা এলাকার দিকে অগ্রসর হয় এবং বনরূপা বাজার, মসজিদ, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল এবং বেশ কিছু দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের বেশ কিছু লোকজন আহত হয়। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙামাটি জেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে। প্রসঙ্গত, উপরোক্ত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনায় 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। অবিলম্বে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যথাযথ তদন্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 পার্বত্য জেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ। খাগড়াছড়ি দিঘিনালায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। শুক্রবার 20 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে কয়েক শতাধিক মানুষ এই অবরোধে অংশ নেয়। এর আগে সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাট হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 3 পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। পার্বত্য চট্টগ্রামে 3 জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 20 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পার্বত্য জেলা খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর আজ শুক্রবার 20 সেপ্টেম্বর রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। গত বুধবার 18 সেপ্টেম্বর এক ব্যক্তিকে গণপিটুনি এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সব সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতি নিশ্চিতকরণের সরকার বদ্ধপরিকর। এতে আরও বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো ধরনের ধ্বংস করা দণ্ডনীয় গণ্যিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনা সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার 21 সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি, রাঙামাটি পরিদর্শন করবে এবং এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।